ঘটনা শুরু হয় ভারতের একটি প্রত্যন্ত গ্রাম থেকে, যেখানে রাজবীর নামক একজন বারবার বিয়ে করে একটি ছেলে বাচ্চার লোভে। কিন্তু সে অনেকগুলো বিয়ে করার পরেও তার কোনো ছেলে হয় না, বারবার মেয়ে সন্তান হয়। আর যেই মেয়েগুলো এই মেয়ে সন্তান জন্ম দিত তাদেরকে কোনো কারণ ছাড়াই মেরে ফেলা হতো। এমনই একদিন রাজবীর শহরে নতুন একটা বিয়ে করে, তার নাম সাক্ষী। সাক্ষী প্রেগনেন্ট হওয়ার সাথে সাথে রাজবীর তাকে গ্রামে নিয়ে আসে। রাজবীরের পরিবারের লোকজন প্রথমে সাক্ষীর সাথে অনেক ভালো ব্যবহার করে, কিন্তু কিছুদিন যাওয়ার পর তারা জানতে পারে এবারও গর্ভের সন্তান মেয়ে। শুরু হয় রাজবীর সহ তার পুরো পরিবারের সাক্ষীর উপর অমায়িক অত্যাচার। এক পর্যায়ে তার সাক্ষীকে 3 দিন হাত পা বেঁধে একটি রিচুয়াল সম্পন্ন করে। এরপর থেকে সাক্ষীর সাথে ঘটতে থাকে একের পর এক বিভিন্ন অলৌকিক ঘটনা। সাক্ষী এখন সেই গ্রাম থেকে মুক্তি চায়, কিন্তু কোনোভাবেই সে সেখান থেকে বের হতে পারে না। এক পর্যায়ে সে রাজবীর পরিবারের সদস্যকে মেরে সেখান থেকে পালিয়ে আসে। তবে সে ওই গ্রাম থেকে আসে সোজা পুলিশ স্টেশনে। সে এসে বলে, আমি সারেন্ডার করতে চাই। পুলিশ অফিসার জিজ্ঞেস করে, কেন? তখন সাক্ষী বলে, আমি খুন করেছি, খুনের আসামি আমি। তখন পুলিশ অফিসার সেখানে গেলে কোনো ভিকটিম পায় না। হ্যাঁ, বলছিলাম 2021-এর শেষের দিকে মুক্তি পাওয়া দীর্ঘতির স্টোরি লাইন ও বাস্তবতার সাথে মিল রেখে তৈরি হরর মুভি ছড়ির কথা, যা তখন ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। তারই ধারাবাহিকতায় 2025-এর শুরুর দিকে রিলিজ হয় ছড়ি 2। ভিডিওটি স্কিপ না করে দেখবেন অবশ্যই, অন্যথায় ঘটনা না বুঝলে গল্পের মোহরই দায়ী নয়। তো চলুন শুরু করা যাক ছড়ি 2 এর এক্সপ্লেনেশন। আখ ক্ষেতের মাঝে একটি ছোট্ট মেয়ে রাতের অন্ধকারে তার মাকে এদিক সেদিক খুঁজছিল। তখন সেখানে তার বয়সী আরো ছোট্ট ছোট্ট মেয়ে এসে বলে, মা ডাকছে। এটা বলে সে বাচ্চাগুলো দৌড় দেয়। একটা সময় সেই ছোট্ট মেয়েটি দৌড়াতে দৌড়াতে একটি কূপের পাশে এসে পড়ে। হঠাৎ তখন কোনো এক অজানা শক্তি মেয়েটিকে টেনে কূপের ভিতরে নিয়ে নেয়। সিন পরিবর্তন হয়ে আমরা সাক্ষীকে দেখতে পাই। সে এখন সেই রহস্যময় গ্রাম ছেড়ে শহরে এসে পড়েছে। সে এখানে একটি স্কুলে পড়ায় এবং ওই পুলিশ অফিসার যে তার সাহায্য করেছিল তার বাসায় সে ভাড়া থাকে। কিন্তু সেই পুলিশ অফিসার মানে সামার তার কাছে কোনো ভাড়া নেয় না। তবে সাক্ষী তার মেয়েকে স্কুলে পড়াতে পারে না, কারণ সাক্ষীর মেয়ের রোদে আসলেই তার ত্বক জ্বলাপোড়া করতে থাকে। তাই সাক্ষী সেই স্কুলের প্রধান শিক্ষকের কাছে তার মেয়েকে গড়ে পড়ানোর জন্য একটি লেটার দেয়, কিন্তু সেই প্রধান শিক্ষক তা রিজেক্ট করে দেয় এবং বলে, তোমার মেয়েকে স্কুলেই পড়াতে হবে। সাক্ষী সেই গ্রাম ছেড়ে এসেছে 7 বছর হয়ে গেছে। তার মেয়ের বয়সও এখন 7 বছর। তার নাম ঈশানী। সাক্ষী ঈশানীর অনেক খেয়াল রাখে। সে এখন চিন্তা করে ঈশানীকে সে স্কুলে নিয়ে যাবে। তাই সে ঈশানী পুরো শরীর ডেকে স্কুলে নিয়ে যায়, যেন সূর্যের আলো সরাসরি তার ত্বকে না পড়ে। ঈশানী বেশ চালাক। প্রায় সময় সে তার মাকে বিভিন্ন প্রশ্ন করতেই থাকে। সামার প্রায় তাদের বাসায় আসে। ঈশানীর সাথে সামারের অনেক ভালো সম্পর্ক। রাতে ঈশানীকে ঘুম পাড়িয়ে সাক্ষী সামারের সাথে দেখা করতে যায়। সাক্ষী সামারের সাথে যতবার দেখা করে ততবারই তাকে থ্যাংক ইউ বলে। একে তো সামার সাক্ষীর জীবন পরিবর্তন করে দিয়েছে, সে ভয়ঙ্কর গ্রাম থেকে উদ্ধার করে, আবার এর মধ্যে থাকার জন্য গড় দিয়েছে। সামারের কথা হলো, এটা আমার মায়ের ঘর, উনি থাকলে কখনো তোমার কাছ থেকে ভাড়া নিত না, তাই সেও নেয় না। এরপর তারা দুইজন সে গ্রাম নিয়ে কথা বলতে থাকে। ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় সাক্ষী বলে, সেটা এমন একটি গ্রাম যেখানে মেয়ে সন্তান জন্ম হওয়ার সাথে সাথে মেরে ফেলা হতো। এটা অনেক বছর ধরে চলে আসছিল, কিন্তু এবার সাক্ষী এমন কিছু হতে দেয়নি। সে রাজবীর সহ তার পরিবারের সবাইকে মেরে ফেলে। তখন সামার সাক্ষীকে অনেক সাহায্য করেছিল, যদিও সেখানে কোনো লাশ পাওয়া যায়নি। তখন সাক্ষীর হঠাৎ পেট ব্যথা ওঠে। সামার সাক্ষীকে নিয়ে হসপিটালে আসে। একটি খুব সুন্দর ফুটফুটে মেয়ে হয়, কিন্তু যখন সে বাচ্চা মেয়ের উপর সূর্যের আলো পড়ে তখন সে বাচ্চা মেয়েটির ত্বক লাল হয়ে ফুলে যেতে থাকে। আর এই মেয়েটি হলো এখন ঈশানী। তখন থেকে সামার সাক্ষী ও ঈশানীর সাথে থাকে। সিন পরিবর্তন হয়ে আমাদেরকে দেখানো হয় সাক্ষী যখন সামারের সাথে কথা বলছিল তখন ঈশানী ঘরে একা। ঘরে কাজের মহিলাও সারাদিন কাজ করার পরে এখন গান শুনছে। এমন সময় ঈশানী কিছু দুষ্ট শক্তির মুখোমুখি হয়। ঈশানীকে সেই দুষ্ট শক্তি তার বশে নিয়ে ঘরের বাইরে নিয়ে আসে। কাজের মহিলা রানী যখন দেখে ঈশানী বাহিরে যাচ্ছে তখন সে তার পিছে ছুটে যায়, কিন্তু একটু সামনে যেতে অনেকগুলো লোক মিলে রানী এবং ঈশানীকে কিডন্যাপ করে নিয়ে যায়। একটু পর সাক্ষী যখন ঘরে যায় তখন সে দেখে ঘরে কেউ নেই। ঘরের দরজা পুরোপুরিভাবে খোলা। সে দ্রুত সামারকে বলে। সামার তার একটা দুইটা টিম এদিক সেদিক পাঠায় ঈশানীকে খোঁজার জন্য। অন্যদিকে সাক্ষী অনেক চিন্তায় পড়ে যায়। যদি ঈশানীকে সকালের আগে না পাওয়া যায় তাহলে তার অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে, কারণ সকাল হলে রোদ উঠবে। তখন সামার জানতে পারে ঈশানী ও রানীকে যারা ধরে নিয়ে গেছে তারা সেই গ্রামের লোক, মানে যেখানে ছড়ি মুভি শেষ হয়েছিল। তখন সামার সাক্ষীকে নিয়ে সেই গ্রামে যায়। গ্রামে সেই রাস্তায় ঢুকতেই কিছু ছোট ছোট ছেলে এসে পুলিশ অফিসারদের উপর পাথর
পাথর মেলা শুরু করে। বাচ্চা বলে সামার তাদের উপর গুলি চালাতে না করে। অন্যদিকে এই ফাঁকে সাক্ষীকে কেউ একজন বেহুশ করে ধরে নিয়ে যায়। যখন সাক্ষী চোখ খুলে সে দেখে একটি অদ্ভুত রুমে তাকে বন্দি করে রাখা হয়েছে। সাক্ষী সেখানে রাজবীরকেও দেখতে পায়, তার মানে সে বুঝতে পারে রাজবীর মারা যায়নি। রাজবীরের সামনে তখন সে গ্রামের পঞ্চায়েত ছিল। সে রাজবীরকে বলে যদি এই মেয়েকে প্রধান গ্রহণ করে নেয় তাহলে আমাদের গ্রামের আবার ফসলের আবাদ বেড়ে যাবে। 3 দিন পর এই ছোট্ট মেয়েকে প্রধানের সামনে সমর্পণ করতে হবে। সেই দিনের জন্য এই মেয়েকে তৈরি করতে হবে, আর এই মহিলাকে ওই দিন সবার সামনে গলা কেটে মেরে ফেলা হবে। এরপর সাক্ষীকে একটি অন্ধকার করে বন্দি করা হয়। ঈশানীকেও এরকম একটি রুমে রাখা হয়। সেখানে শাহানি নামের একজন ছেলে আসে। সে নিজেকে ছেলে তো বলে, কিন্তু আসলে সে মেয়ে। শাহানি ঈশানীকে কিছু একটা খাওয়ার জন্য বলে, কিন্তু ঈশানী তা খায় না। অন্যদিকে সামার সেখানে অনেক খোঁজাখুঁজির পরও কিছু না পাওয়ায় সে গ্রাম থেকে চলে যায়। সাক্ষী সেই ঘর থেকে বের হওয়ার প্রাণপণ চেষ্টা করে। তখন সেখানে দাসীমা আসে। দাসীমা হলো প্রধানের স্ত্রী, তবে এখন সে প্রধানের জন্য আরও একটি দাসী তৈরি করছে, আর সে দাসী আর কেউ নয়, ঈশানী। অন্যদিকে রাজবীর পঞ্চায়েতের কাছে বলে তাকে আবার তাদের বংশে ফিরিয়ে নিতে, কিন্তু পঞ্চায়েত বলে 3 দিন পর তোর পত্নীকে গলা কেটে মারার পর যদি প্রধান রাজি হয় তাহলে তোকে কুলে ফিরিয়ে নিব। অন্যদিকে দাসীমা ঈশানীকে সে ওষুধ খেতে বলে এবং বলে যদি তুমি এটা খাও তাহলে তুমি খুব তাড়াতাড়ি প্রাপ্তবয়স্ক মেয়ে হয়ে যাবে। এরপর আমরা দেখতে পাই দাসীমা কিছু মন্ত্রতন্ত্র পড়ে প্রধানের ঘরে যায়। অন্যদিকে সাক্ষী যখন একা বসে ছিল তখন সে তার মেয়ের আওয়াজ শুনতে পায়। আওয়াজ শোনা মাত্র সে একটি টর্চ নিয়ে সেখানে থাকা সকল গলিতে ঈশানীকে খুঁজতে থাকে, কিন্তু সে শুধুই ঈশানীর আওয়াজ শুনতে পায়। সে তখন বুঝতে পারে এটা তার মনের ভুল। অন্যদিকে ঈশানীও তার মায়ের আওয়াজ শুনতে পাচ্ছিল, তাই সেও ছুটতে থাকে। ছুটতে ছুটতে সে বাইরের সূর্যের আলোতে চলে আসে। তবুও সে বাইরের দিকে যায়। তখন সূর্যের আলো তার ত্বকে পড়ার কারণে তার ত্বক জ্বলতে শুরু করে। তখন দাস তার আধ্যাত্মিক শক্তি ব্যবহার করে এই সবকিছু দেখে এবং দ্রুত গিয়ে ঈশানীকে নিয়ে আসে। ঈশানীকে দাসীমা তার জলাতকে কিছু জড়িবুটি লাগিয়ে দেয় এবং ঈশানী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তখন সেখানে পঞ্চায়েত আসে এবং বলে এই মেয়ের পুরোপুরি জিম্মেদারি তোর উপর, তুই একে ঠিক করবি। যদি সে তাড়াতাড়ি সুস্থ না হয় এবং পূর্ণ মেয়ে না বানাতে পারিস তাহলে প্রধান তোকে মেরেই ফেলবে। এটা থেকে আমরা বুঝতে পারি দাসীমাকে এখানে কেউ সম্মান করে না। যদিও তার ভেতরে অনেক অশুভ শক্তি আছে, তবু তাকে কেউ কোনো ইজ্জত দেয় না। তখন পঞ্চায়েতকে দাসীমা বলে আপনি চিন্তা করবেন না, সে সুস্থ হবে এবং পূর্ণ মেয়েও হয়ে যাবে। অন্যদিকে সামার সেই গ্রামে আবার আসে, তবে এবার সে তার সাথে একজন কনস্টেবলকে নিয়ে এসেছে। সে কনস্টেবলকে বলে যদি সে কালকে সন্ধ্যা পর্যন্ত না ফিরে তাহলে আরো অনেক পুলিশ নিয়ে এখানে আসতে। এরপর সামার সেই জায়গার ভিতরে ঢুকে যায়। অন্যদিকে ঈশানী দাসীমাকে বলে একটি গল্প শোনাতে। তখন দাসীমা তাকে একটি গল্প বলে যে এক অনেক শক্তিশালী রাজকুমার আছে, যে মেয়েকে পছন্দ করে বিয়ে করবে সেই মেয়ের পাখা গজাবে। ঈশানী তখন বলে যদি রাজকুমার আমাকে পছন্দ করে তাহলে কি আমারও পাখা গজাবে? তখন দাসীমা বলে হ্যাঁ, তবে শুধু তোমাকে প্রধানের সামনে সমর্পণ করতে হবে। অন্যদিকে সাক্ষী যে জায়গায় বন্দী ছিল সেখানে অনেক মহিলা আসে তার কাছে সাহায্য চাওয়ার জন্য, কিন্তু এটা শুধু তার মনের ভুল ছিল। সাক্ষী একটু সামনে যেতে দেখে সেখানে রানীকে বন্দী করে রাখা হয়েছে। তখন সেখানে রাজবীরও চলে আসে। রাজবীর রানীকে খুব বাজেভাবে মেরে ফেলে। এটা দেখে সাক্ষী খুব ভয় পেয়ে যায়। ঈশানীর পেটে এখন অনেক ব্যথা শুরু হয়। দাসীমা এখন বুঝতে পারে ঈশানীর মহামারী মানে পিরিয়ড হতে চলেছে এবং সে একজন পূর্ণবয়স্ক মেয়ে হয়েছে। এখন ঈশানীকে প্রধানের কাছে অর্পণ করা যাবে। অন্যদিকে সাক্ষী রাজবীরকে বলে ঈশানী আমাদের মেয়ে, তাকে আমাদের বাঁচানো উচিত, কিন্তু রাজবীর তো তখন পুরো পাগল হয়ে গেছে। সে এই কথা শোনার পর সাক্ষীকে অনেক মারতে মারতে প্রায় আত্মহরা বানিয়ে ফেলে। দাসীমা এখন সবাইকে বলে ঈশানীকে প্রধানের কাছে অর্পণ করার সময় এসে গেছে, তাই তারা ঈশানীকে রেডি করে। অন্যদিকে সাক্ষীর অবস্থা খুব খারাপ। সে একসময় গড়াতে একটি কূপে গিয়ে পড়ে। সেই কূপে সে আরো অনেক মহিলাদেরকে দেখতে পায়, তবে তারা সবাই মারা গেছে। তখন সেখানকার সব মেয়ে মহিলা সাক্ষীর মাথায় হাত রেখে তাদের সব শক্তি তাকে দিয়ে দেয়। অন্যদিকে রাজবীর পঞ্চায়েতের কাছে বলে সাক্ষীকে সে অনেক মেরেছে, এখন সে প্রায় আধমরা। এটা শুনে পঞ্চায়েত বলে কালকে আমরা ঈশানীকে প্রধানের কাছে সমর্পণ করব। সেখানে সাক্ষীকে সবার সামনে গলা কেটে মারার কথা ছিল, যেন এটা একটা উদাহরণ হয়ে থাকে। কোনো মেয়ে যেন এরপর সাক্ষীর মতো এমনটা করার সাহস না পায়। এটা শুনে রাজবীর আবার সাক্ষীর কাছে যাচ্ছিল। তখন সেখানে আমরা সামারকে দেখি সে শাহানিকে ধরেছে। তার কাছে সে ঈশানী এবং সাক্ষী কোথায় আছে তা জিজ্ঞেস করে এবং তাদের কাছে নিয়ে যেতে বলে। অন্যদিকে ঈশানীকে পুরোপুরিভাবে তৈরি করা হয়েছে প্রধানের কাছে সমর্পণ করার জন্য। গ্রামের সবাই এবং পঞ্চায়েতও সেখানে উপস্থিত। পঞ্চায়েত এখন খুব খুশি, কারণ ঈশানীকে যদি প্রধান মেনে নেয় তাহলে তাদের গ্রামে আবার সজীবতা ফিরে আসবে। এরপর দাসীমা ঈশানীকে প্রধানের কাছে সমর্পণ করবে। ঠিক তখন অন্যদিকে দেখানো হয় রাজবীর সাক্ষীর 2 হাত বেঁধে
টেনে নিয়ে আসছিল। কিন্তু এবার সাক্ষীর শরীরে অনেক শক্তি, সে রাজবীরকে মারতে থাকে এবং বলে আগের বার তো তুই বেঁচে গিয়েছিলি, এবার আর বাঁচবি না। এটা বলে সাক্ষী রাজবীরকে অনেক বাজে একটা মৃত্যু দেয়। তখন সাক্ষী সেখানে শামারকেও পেয়ে যায়, তবে ততক্ষণে পঞ্চায়েত চলে আসে তাদেরকে মারতে। শামার সাক্ষীকে বলে আমি এদেরকে দেখছি, তুমি গিয়ে ঈশানীকে খুঁজো। দাসীমা ঈশানীকে প্রধানের কাছে সমর্পণ করে দেয়। তখন আমরা দেখতে পাই প্রধান বের হয়, যে খুব বৃদ্ধ একজন ব্যক্তি, পুরো শরীরের হাড় গোনা যাবে। সে তখন ঈশানীকে নিয়ে যায় তার রুমে। যেতে সময় প্রধান দাসীমাকে একটি লাথি মেরে যায়। এরপর সেখানে সাক্ষী আসে। সাক্ষী এবং দাসীমার মধ্যে তুমুল লড়াই হয়। দাসীমার ভেতরে অনেক দুষ্ট শক্তি ছিল, কিন্তু তখন সাক্ষীর ভিতরেও অনেক মেয়েদের শক্তি। সাক্ষী এক পর্যায়ে দাসীমাকে বলে তুই শুধু একজন দাসী, তোর কোনো ইজ্জত নেই, আর এই রিচুয়াল সম্পূর্ণ হয়ে গেলে তোকে আরো তুচ্ছ-তাচ্ছিল্য করবে সবাই। তারপর সাক্ষী দাসীমাকে মেরে প্রধানের রুমে যায়, কিন্তু সে প্রধানের রুমে গিয়ে কিছুই পায় না। তখন সে একটি বক্স দেখে, বক্স খুলতে এসে দেখে ঈশানীকে সে বক্স থেকে বের করলে সেখানে প্রধান চলে আসে। প্রধান অনেক বেশি কালো শক্তির অধিকারী ছিল, তাই সাক্ষীকে সে তার বসে এনে ঈশানীর উপর তার রিচুয়াল সম্পন্ন করতে শুরু করে। ঠিক ওই সময় আরো একটি কালো শক্তি এসে প্রধানকে বাধা দেয়, আর এই কালো শক্তি আর কেউ নয়, দাসীমা নিজে। দাসীমা ঈশানীকে প্রধানের কাছ থেকে বাঁচিয়ে নেয়। এটা দেখে সাক্ষী অনেক অবাক হয়ে যায়। তখন দাসীমা বলে আমি এখন বুঝতে পেরেছি এখানে আমার কোনো ইজ্জত নেই, আর এই রিচুয়াল সম্পূর্ণ হয়ে গেলে কেউ আমাকে কিছুই মনে করবে না। অন্যদিকে ততক্ষণে গ্রামে অনেক পুলিশ অফিসার এসে পড়েছে। পঞ্চায়েতকে পুলিশ অফিসার সামার ধরে ফেলে। দাসীমা ঈশানী এবং সাক্ষীকে নিয়ে তাড়াতাড়ি সেখান থেকে বের হতে চায়, কারণ সে দানব প্রধান যে কোনো সময় জেগে যেতে পারে। ওই সময় আমরা দেখি সাক্ষীর পায়ে শিকল দিয়ে প্রধান আবার টেনে নিয়ে যাচ্ছে তার দিকে। তখন সাক্ষী দাসীমাকে বলে এই দানবকে মারতেই হবে, কারণ একে যদি না মারা হয় তাহলে সে আবার ফিরে আসবে। এটা বলে সাক্ষী সেই দানবটির দিকে যায় এবং মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল বহুল প্রতীক্ষিত ছুরি 2 মুভির সংক্ষিপ্ত এক্সপ্লেনেশন। এমন নতুন নতুন মুভির এক্সপ্লেন সবার আগে পেতে চাইলে ভিডিওটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন। ধন্যবাদ।